নির্বাচনে পিআর সহ ৫ দাবিতে জামায়াত সহ ৩ ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। ভোট এক বাক্সে টানার কথা বললেন চরমোনাই পীর। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো, এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই। আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। সংসদ নির্বাচনে পিআর চাওয়াকে উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি। খসরু বললেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কর্মসূচি বাধাগ্রস্ত করবে গণতন্ত্র। দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস আন্দোলনকারীদের তাণ্ডব। উপজেলা পরিষদ নির্বাচন অফিস ও থানায় ভাঙচুর, কয়েকজন আহত। তরুণরা চাইলে কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হতাশ না হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ। শেখ হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে পার্শ্ববর্তী দেশ। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, নাহিদ ইসলাম সহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন আরও 2 জন। রাকসু নির্বাচনে প্রার্থীদের দ্বিতীয় দিনের প্রচারে ব্যস্ততা। চাকসুতে মনোনয়নপত্র নিলেন আরও 69 প্রার্থী। 3 ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা। বরগুনায় আত্মীয় স্বজনকে নিয়ে পুলিশ ব্যারাকে আসামের খানাপিনার ভিডিও ভাইরাল। স্থানীয়দের ক্ষোভ। আমতলিতে চেয়ারও যেখানে তাকে নিয়ে আসা দরকার ছিল আসামিকে, সেখানে না এনে পুলিশের ব্যারাকে নিয়ে গিয়েছে। এ বিষয়ে আসলে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কোনোদিনও এই কাজটি তার কক্ষে বসে করতে পারেন না এবং তিনিও এই কাজের সাথে যে অংশীদার হিসেবে কাজ করছেন, এটা আসলে ন্যাক্কারজনক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 3টি ইসলামী দল রাজপথে নেমেছে। আলাদা মঞ্চে দাঁড়িয়ে একই কর্মসূচি ঘোষণা তাদের কণ্ঠে। সবার একই সুর, উদ্দেশ্য এক, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। পৃথক সংবাদ সম্মেলন থেকে একই দাবিতে 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দল 3টি। জাতীয় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনীতির মাঠে আসছে নানা সমীকরণ, নানা দলের নানা দাবি। সব দলকে আবার এক ছাতার নিচে আনার চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সফল হবে না। এবার এমন অভিন্ন অবস্থান নিয়েছে 3 ইসলামী দল, জামাত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। সংবাদ সম্মেলন করে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার একটি দলের চাপে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। যারা পিআরের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব, কত মানুষ এটা চায়। একই দাবিতে পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো, এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, কালো টাকার যে দৌরাত্ম্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটাই হলো বাস্তবতা।
বিজয়নগরে সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিসের মহাসচিব আব্দুল কাদের বলেন, জুলাই সনদ ঘোষণার আগেই রোডম্যাপ প্রকাশ করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। আওয়ামী দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করারও দাবি তোলেন তারা। যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা এসব বিষয় যথাযথ বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে অতীত অভিজ্ঞতার আলোকে জনমনের সন্দেহ রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে তা কার্যকর করতে আইনি ভিত্তি প্রদান করতে হবে। 3 দলই জানিয়েছে 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে ও 26 সেপ্টেম্বর দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে তারা। 3 দলের অভিন্ন কর্মসূচি রাজনীতিতে নতুন সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে, এমনটাই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। বলেন, পিআর পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে বোঝে না। পিলখানা এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি তার। সোমবার বিকালে জুরাইনে দলের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জানান, ডাকসু ও জাকসুতে যে নজির দেখা গেছে নির্বাচনেও একই অবস্থা হবে। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে আছে। জুলাই সনদের আইনি ভিত্তি, সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারের নোট অফ ডিফেন্স দিয়ে রেখেছেন। সরকার গঠন করার পরে 2 বছরের ভিতরে পাশ করবেন। অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি। পিআর বলে আপনারা বুঝেনি না, খায় না মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। কারো কোনো দাবি থাকলে সংসদে নির্বাচিত হয়ে তা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, একটি গোষ্ঠীর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উদ্দেশ্য হাসিলের অংশ। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক দলের অন্যতম নীতি নির্ধারককে কাছে পেয়ে তারা তুলে ধরেন নানা দাবি আর পরামর্শ। কোন অপরাধে কথায় কথায় প্রতিবন্ধী বলে আমাকে কষ্ট দেওয়া হয়? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত জেনারেল আসন থাকা হয়। আমাদের যে সমস্ত অধিকার রাষ্ট্রের কাছে প্রাপ্য সেই সমস্ত অধিকার আপনারা দয়া করে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমাদের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামো 95%-এর মধ্যে প্রতিবন্ধীদের অ্যাক্সেস নেই। বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী আশ্বাস দেন, রাষ্ট্রের নাগরিক হিসেবেই বিশেষ চাহিদা সম্পন্নের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে কাজ করার। যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি, ক্ষমতায়নের কথা বলে থাকি, তা আপনাদের বেলায় তা আলাদাভাবে কিছু করার দরকার নেই। আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট। পরে বিএনপির এই নেতা জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বলেন, জনগণের কাছে না গিয়ে আবার রাস্তায় নামলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র। দ্রুত নির্বাচন না হলে শঙ্কা থাকে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের। রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করা।
বিকেলে রাজধানীর বাড়িধারায় জামিয়া মাদানিয়ায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে দেখা করেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত ও উদ্দেশ্য হাসিলের অংশ। ইসলাম একটা জিনিসকে খুব ঘৃণা করে, ওটা মুনাফিকি, তাই না? এই মুনাফিকিটা প্রচন্ড ঘৃণা করে। যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার, সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছেন। সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ আন্দোলন ঘিরে সহিংসতা হয়েছে। ভাঙ্গা ও হাইওয়ে থানা উপজেলা পরিষদ নির্বাচন অফিস সহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। দিনভর মহাসড়ক অবরোধ করে রাখায় রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল বন্ধ থাকে। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গাই মহাসড়কে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। দুপুরের দিকে ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে ভাঙ্গা থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয়ে চালানো হয় হামলা। ভাঙচুর করা হয় অন্তত 5টি গাড়ি ও 3টি মোটরসাইকেল। কয়েকটি বাহনে আগুনও দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। এছাড়া হাইওয়ে থানাতেও হামলা হয়। ভাঙচুর করা হয় 8টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল। থানার বিভিন্ন কক্ষেও ভাঙচুর চালানো হয়। একদম অল্প বয়সী কিছু একজনের ছেলেমেলে একবারে একজনের ছেলেমেলে এসে আমাদের থানাতে অ্যাটাক করে। আমরা তখন ভিতরে ছিলাম, আমাদের কিছু ফোর্স বাইরেও ছিল। আমি এবং আমার অফিসার ফোর্সকে আমরা রান্নাঘরে আমরা বাথরুমের দিকে ছিলাম। আমাদের নিজেদের থাকার রুম, অফিস রুম, আমাদের অফিসের কম্পিউটার সব কিছু একদম তছনছ করে। থানার পাশাপাশি উপজেলা পরিষদ কার্যালয়েও হামলা করা হয়। ভাঙচুর চালানো হয় নির্বাচন অফিস সহ আরও কয়েকটি স্থাপনাতেও। এ সময় এসব এলাকায় আতঙ্ক ছড়ায়। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এর আগে বেলা 11টার দিকে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত 6টি পয়েন্টে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। সরকারের দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু আপনাদের বক্তব্যের তীব্র নিন্দা করছি। আমরা হামিদপুর মানুষ, হামিদপুর থাকবো, আমরা নগরকান্দা যাব না। গাড়ি ঘোড়া ঠিকভাবে পাইনি, খুব সমস্যা হইতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছি। রোগী হাসপাতাল রয়েছে, গাড়ি ঘোড়া পাইতেছি না। যাব হলো আজিমনগর মালিগ্রাম। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন বিক্ষোভকারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এখনকার সার্বিক পরিস্থিতি একটু জেনে নিতে চাই সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের কাছ থেকে। হিমেল, সব মিলিয়ে পরিস্থিতি কি দেখছেন এই মুহূর্তের? বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, উপজেলার পরিবেশ এখন শান্ত, একেবারেই শান্ত বলা চলে। যেটি হচ্ছে কিন্তু সারা উপজেলা পরিষদ বা উপজেলা জুড়েই কিন্তু আসলে ধ্বংসস্তূপের ছাপ রয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি উপজেলা পরিষদে। একটু যদি আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করি দর্শকদের যে কি পরিমাণ বা হামলা এবং ভাঙচুরের মাত্রাটা কি ছিল। এটি হচ্ছে উপজেলা পরিষদের হল রুম। এর সমস্ত কিছুই এর ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে। এবং উপজেলা পরিষদে জানেন যে প্রত্যেকটি দপ্তরেরই অফিস থাকে। প্রত্যেকটি দপ্তরেই কিন্তু সেই ভাঙচুর এবং লুটপাটের চিহ্ন আমরা দেখেছি। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, অনেক দপ্তর থেকে আপনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো টেনে নিয়ে এসে ওই চত্বরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এই উপজেলা চত্বরে থাকা এই উপজেলা পরিষদের কর্মচারীদের ব্যবহৃত এবং সেবাগ্রহীতাদের নিয়ে আসা বেশ কিছু বাইক কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে।
হয়েছে এবং হচ্ছে যে প্রত্যেকটি অফিস কক্ষেই ভাঙচুর করা হয়েছে এবং উপজেলা পরিষদের জানালার গ্লাস, দেয়ালের গ্লাস কোনোটি আসলে অবশিষ্ট নেই। একই অবস্থা হচ্ছে হাইওয়ে থানা এবং হচ্ছে যে জেলা পুলিশের থানা এবং নির্বাচন কমিশনের যে কার্যালয়, সব জায়গাতেই কিন্তু এই ধ্বংসের ছাপ রয়েছে। এখনো পর্যন্ত পরিবেশ শান্ত বলা যায়, যান চলাচল স্বাভাবিক। আগামী দিনেও তাদের অবরোধের কার্যক্রম রয়েছে। এখন দেখবার বিষয় আগামীকাল পরিস্থিতি কি হয়। শাওন। হিমেল, অনেক ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগানে 4টি আসনের দাবি তুলে ধরেন অনেকে। হরতালের কারণে বন্ধ হয়ে যায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এতে বাগেরহাটের সাথে অন্তত 21 জেলার সড়ক পথে যাতায়াত বাধাগ্রস্ত হয়। তবে মোটরসাইকেল ও ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। জেলার সংসদীয় আসন 4টি বহাল রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরেই হরতাল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আমরা জনসাধারণের দুর্ভোগ এড়ানোর জন্য আমরা আমাদের হরতালকে একটু শিথিল করেছিলাম। তবে আমাদের এই আন্দোলন, 4টি আসন বহাল রাখার যে আন্দোলন, এটি আমরা চালিয়ে যাব। জনদুর্ভোগ কমিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের পাশাপাশি আমাদের দাবি আদায়ের জন্য আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি। যাতে একটু ভোগান্তি হচ্ছে, মানে গাড়িতে যাত্রী হচ্ছে না, আমাদের যাত্রী হলে কীভাবে আমরা আসবো, এই জন্য রাস্তায় কোনো ভোগান্তি নাই। অতিরিক্ত ভাড়া গুনতি হয়েছে, আজকে কোর্ট হবে না, তাই আমরা আবারই চলে যাচ্ছি। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস জানান, নতুন নীতি যুগান্তকারী ধারণা ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চান তরুণদের। তাদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025-এর আয়োজন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 12 জন যুব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন তিনি। যারা পুরস্কার পেয়েছে তাদের আমার প্রাণ ঢালা অভিনন্দন। ডক্টর ইউনূস বলেন, তারুণ্য আমাদের জাতির চালিকা শক্তি। তিনি বলেন, একটি দেশের যুব সমাজ যদি সক্রিয় থাকে, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতায় তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এ দেশের ইতিহাস রচনা করেছে। তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবেই, কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ হলে চলবে না, বরং তা মোকাবেলার পরামর্শ দেন ডক্টর ইউনূস। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকবে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তরুণদের
সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলেও আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের সব আদালত শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে গিয়েছিল মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এমন সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের নামে নাটক সাজানো হয়। শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রে পিলখানা হত্যাকাণ্ড হয় বলেও আদালতে বলেন তিনি। এই মামলা নিয়ে চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত 45 জন সাক্ষ্য দিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ সহ আরও কয়েকজন সাক্ষী দিলে শেষ হবে সাক্ষ্য গ্রহণ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় চলতি বছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 15 কার্যদিবসে এখন পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 2008 সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরের ঘটনা, 71-এর যুদ্ধাপরাধীদের বিচার, বিতর্কিত 3 নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা সহ নানা প্রেক্ষাপট তুলে ধরেন। গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে পার্শ্ববর্তী দেশ ভারত। এছাড়া জাতীয় পার্টি, 14 দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, ট্রাইব্যুনালে তাদের নাম বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক। যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত তারা অনেকেই পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখের। তারা পালাতে না পারলে ভালো হতো। তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, রাষ্ট্রপক্ষে আর 2 জন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। তিনি 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর 2-1 সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এদিন আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো এবং 1 জনকে হত্যার ঘটনায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। উৎসবমুখর হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার। একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরই মধ্যে 7টি হল সংসদে প্রতিদ্বন্দ্বী না থাকায় 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পথে। এদিকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হয়েছে। প্রচারণার দ্বিতীয় দিনে ক্যাম্পাসে গণসংযোগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। একাডেমিক ভবন, আবাসিক হল সহ বিভিন্ন স্থানে ভোটারদের মন জয়ের চেষ্টা ছিল তাদের। নির্বাচিত হলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হোক, যেই প্যানেল বা যেই নির্বাচিত হবে আমরা ইনশাল্লাহ একদম গায়ে বুকে জড়িয়ে নেব। বেশ নির্বাচনী আমেজ পাওয়া যাচ্ছে ক্যাম্পাসে। সবাই লিফলেট নিচ্ছে, সবার সাথে কথা বলছি, অনেক পরামর্শ দিচ্ছে। নারীদের হয়ে কথা বলতে চাই, তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে তুলে ধরতে চাই। শিক্ষার্থীরাও এখন ভাবছে যে 2টা বড় বড় রাজনৈতিক শক্তির ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসগুলোকে আবার অস্থিতিশীল করবে কিনা। এবারের নির্বাচনে রাকসুতে 23টি পদে লড়ছেন 247 জন প্রার্থী। ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের আশা সাধারণ শিক্ষার্থীদের। এদিকে 7টি হল সংসদে প্রতিদ্বন্দ্বী না থাকায় 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
এদিকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীরা। হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র নিয়েছেন কয়েকজন নারী প্রার্থী। আমাদের জন্য হচ্ছে একটা দারুণ একটা সুযোগ এসেছে যে আমাদের যারা হচ্ছে জেনারেল যারা আমরা স্টুডেন্ট আছি তাদের পক্ষ থেকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্তরে গিয়ে আমাদের ভয়েসটা রেজ করার এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া অধিকারগুলো হচ্ছে তুলে ধরার। পানি পাওয়া যায় না, নিয়মিত বিদ্যুৎ থাকে না, তাছাড়া খাওয়া দাওয়ার অনেক সমস্যা। আমানত হলের যতই আবাসিক শিক্ষার্থী আছে তাদেরকে যথাযথভাবে সবকিছু আদায় করে দেওয়ার জন্য। সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে চাকসুতে তা রোধে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন। আমরা আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেগুলো ওভারকাম করে সুন্দর একটা ইলেকশন করার চেষ্টা করবো। বিশেষ করে ভিজিবিলিটি ইনসাইড দ্য সেন্টার, এটা ইম্পর্টেন্ট। মনোনয়নপত্র বিতরণ শেষ হবে মঙ্গলবার। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চাকসুর ভোট নেওয়া হবে 12 অক্টোবর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গ্রেপ্তার আসামির থাকার কথা হাজতে, অথচ তাকে পুলিশের ব্যারাকে রীতিমতো আপ্যায়ন করা হয়েছে। ঘটনা বরগুনায়। একাধিক মামলার এক আসামির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। চলছে সমালোচনা। ভিডিওতে কোর্ট পুলিশের একজন পরিদর্শককেও দেখা গেছে নির্ভার মেজাজে। এটি কোর্ট পুলিশের ব্যারাক। নিয়ম অনুযায়ী এখানে শুধু পুলিশ সদস্যরা থাকবেন, অথচ সেই ব্যারাকে একাধিক মামলার এক আসামি। ঘটনাটি বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। 2 সেপ্টেম্বর কোর্ট পুলিশের ব্যারাকে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ, যৌতুক সহ একাধিক মামলার গ্রেফতার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফুল হাসানকে। একই সাথে ছিল আরও কয়েকজন। ভিডিওতে কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমকে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়ানোর পর থেকেই চলছে সমালোচনা। বশির আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয়রা। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন এবং এক দফার যে পরিবেশ তৈরি হয়েছে, তিনি সেই জায়গায় সর্বোচ্চ তার পেশি শক্তি ব্যবহার করেছেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। একটা দলকে, একটা সরকারকে, একটা আওয়ামী লীগের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্যই তার মূলত প্রতিজ্ঞা ছিল। ছাত্র আন্দোলন যে ভাইয়েরা আছে তারা কোন বাসায় থাকে, তারা কোন সময় আন্দোলনে আসে, কোন রাস্তা দিয়ে আসে, এর উপরে তিনি কঠোর নিরাপত্তার চাদরে তিনি আমাদের ছাত্রদেরকে আটকাই দেওয়ার জন্য চেষ্টা করছে। ক্যামেরায় কথা না বললেও অভিযুক্ত বশির আলমের দাবি আদালতের হাজতখানায় সংস্কারের কাজ চলছিল, তাই আসামিদের ব্যারাকে সাময়িক সময়ের জন্য রাখা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই বক্তব্যের সত্যতা যাচাইয়ের দাবি ছাত্র জনতার। রিপেয়ারিং যদি কাজ চলে থাকে 2 তারিখ আদালতের সিসি ফুটেজ আছে না, যে কোথায় রিপেয়ারিং এর কাজ চলতেছে, যার কারণে পুলিশ ব্যারাকে নিয়ে এখন হচ্ছে আসামিকে খাওয়ানো হচ্ছে। এটা নিশ্চয়ই পৃষ্ঠপোষকতা ছাড়া আর কিছু না। আর যদি আপনি প্রমাণ করতে পারেন, প্রমাণ করেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখান যে আদালতের এখানে কাজ চলতেছে, তাহলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত আসামিকে পুলিশ ব্যারাকে নেয়ার কোনো সুযোগ নেই বলছেন পাবলিক প্রসিকিউটর। আইনগতভাবে কোনো আসামিকে এবং আত্মীয়স্বজন উপস্থিতিতে বা কোনো এভাবে একদম খুব আপ্যায়নমূলক খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ ব্যারাকে বসে এখানে খাওয়া দাওয়ার সুযোগ নেই এবং সেখানে এটা ঠিক নয়। এর আগে 2022 সালে বরগুনার বামনা থানায় ওসি থাকাকালীন ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে বশির আলমের বিরুদ্ধে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাংলাদেশ মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেন্সের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। বৈঠকে উভয় পক্ষের মধ্যে 2 দেশের বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা হয়। এছাড়া তুলা ও সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হয়। আলোচনায় আরও আসে জ্বালানি সহযোগিতা জোরদার, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট। ডক্টর ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে আরও শুল্ক ছাড় পাওয়া সম্ভব হবে। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রাথমিক সত্যতা মিলেছে, তাই নির্মাণকালের সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে সংস্থাটি। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রীকে 1 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। অভিযোগে বলা হয়, বাংলাদেশি ইঞ্জিনিয়াররা যেখানে পান 1 লাখ টাকা, একই পদে ভারতীয় ইঞ্জিনিয়াররা পান 25 লাখ টাকা। এছাড়া উচ্চ পদে ভারতীয় আধিপত্য ও বিশেষ ধর্মের ব্যক্তিদের সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে। শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এরপরেই গত জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযানে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে। দেখা যায়, নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তারা বাড়তি সুবিধা পাচ্ছেন। দেশি বিদেশি কর্মকর্তার ক্ষেত্রে সুযোগ সুবিধার ব্যত্যয় হয়েছে। এই প্রেক্ষিতে চুক্তি থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়ার সবকিছু অনুসন্ধান শুরু করেছে দুদক। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা। এদিন 112 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এই তথ্য জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, নুরুল হক নূর এর অন্য একটি হাসপাতালে ভর্তি হবার কথা রয়েছে। দলীয় ফোরামে আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক চিকিৎসা শেষে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের যোদ্ধা মোহাম্মদ শামীমকে পুনর্বাসনে দোকান হস্তান্তর করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বিকালে মোহাম্মদপুর স্লুইস গেট এলাকায় ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোকান হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কামাল আকবর, গভর্নিং বডির সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। কামাল আকবর জানান, মোহাম্মদ শামীম জুলাই আন্দোলনের আগে একজন ট্রাক ড্রাইভার ছিলেন। আন্দোলনের সময় ঘাড়ে গুলি লাগায় তিনি বেকার হয়ে পড়েন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবার মারাত্মক আর্থিক সংকটে পড়ে। আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পুরো ব্যবসাটাই হেরা আমার ধরে দিছে। আমি আলহামদুলিল্লাহ খুশি। আর যত আহত যোদ্ধা বাইরে আছে তার জন্য যেরকম করি একজন আহত ব্যক্তিকে আমরা তার পুনর্বাসন করানোর জন্য আমরা স্টেপ শুরু করেছি এবং এই একজনের মাধ্যমে আমাদের পুনর্বাসন কার্যক্রম সেটা আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। এই সপ্তাহান্তে এই সপ্তাহটা চলছে, এই সপ্তাহান্তের মধ্যে আমরা হয়তো 6টি পরিবারকে পুনর্বাসিত করতে পারবো বিভিন্নভাবে। কারো জন্য ডেইরি ফার্ম, কারো জন্য দোকান, যার জন্য যেটা প্রযোজ্য। ঢাকা শহরের লোকাল এরিয়ার জন্য মাস্টার প্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, ডিএনসিসি দখল হওয়া জায়গাও উদ্ধারে চালানো হবে অভিযান। সোমবার সকালে আফতাবনগর লেক ভিউয়ের নড়াই নদীর উপর বনশ্রী আফতাবনগর সংযোগে 3টি সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রশাসক বলেন, ভবিষ্যৎ নগরায়ন ও এই অঞ্চলের মানুষের যাতায়াত বৃদ্ধিতে সেতুগুলোর কাজ মঙ্গলবার থেকে শুরু হবে। এ সময় শহরের ছোট ছোট কমিউনিটির সমস্যার সমাধানে কিছু কাজ ব্যাহত হয় বলেও জানান তিনি। ঢাকার সবচেয়ে বড় ক্রাইসিস পরিকল্পনার অভাব উল্লেখ করে প্রশাসক বলেন, নতুন হাউজিংগুলোর প্লট কেন্দ্রিক চিন্তার কারণে নানা সংকট দেখা দেয়, যার ফলে অতিরিক্ত চাপ পড়ে সিটি কর্পোরেশনের উপর। অনুষ্ঠানে নতুন হাউজিংগুলোকে পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ এজাজ। সময় এই 3টি সেতু আপনাদের জন্য আসলে খুলে দিচ্ছি এবং সেটার বেনিফিট হিসেবে আমরা কালকে থেকে কাজ শুরু করব। নড়াই নদীর উপরে আমরা নড়াই সেতু, 3টি সেতু হবে। ডিজে পার্টির আড়ালে রাজধানীতে ভয়ঙ্কর মাদক এমডিএম এর রমরমা ব্যবসা।
অভিজাত ধনী শ্রেণীর তরুণ তরুণীদের কাছে বিক্রি করত একটি চক্র। এই চক্রের অন্যতম হোতা প্রথিত শামস সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর জানিয়েছে, বিদেশি চকলেটের আড়ালে ডাকযোগে যুক্তরাজ্য থেকে আসে এই মাদক। নির্ঘুম রাজধানীর উজ্জ্বল রাতের পেছনে এক শ্রেণীর তরুণদের যে হ্যাপি হাসিখুশি ভাব লুকিয়েছিল, তাতে বাদ সাথে বেরসিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির টিম চকলেটের বাক্সে অস্তিত্ব পায় 317 পিস বিশেষ হ্যাপি আইটেমের। এমডিএমএ বা মিথাইলাইন ডিঅক্সি মেথাএমফিটামিন, এক ধরনের সিনথেটিক ড্রাগ। বিষণ্ণতা দূর ও উত্তেজক হিসাবে এই নেশা তরুণদের কাছে জনপ্রিয়। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, গ্রেপ্তার মোহাম্মদ জুবেরের বর্ণনা মতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই আধুনিক মাদক চোরাকারবারি চক্রের অন্যতম হোতা জিএম প্রথিত শামসের অবস্থান শনাক্ত করে তারা। তার কাছ থেকে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত মাদক ট্যাবলেট, গাঁজা ও কিটামিন উদ্ধার হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জন ড্রাগ বিক্রেতা বা যারা এটা অর্গানাইজ করে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই উদ্ধারকৃত মাদকদ্রব্য যুক্তরাজ্য থেকে চকোলেটের M&M যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে। ডাকযোগে এসব মাদক আসে দেশে। আসামিদের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায়, তারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এ ব্যবসা পরিচালনা করে আসছিল। সমাজের পশ এলাকাগুলোতে যখন পার্টিগুলো হয় তখন তারা এমনভাবে অ্যারেঞ্জ করে, এটা একটা ক্যামোফ্লেজ অবস্থায় করে, এবং তখন কিন্তু এই ধরনের ড্রাগগুলো ইউজ করা হয়। এটা অপরিচিত একটা ড্রাগ ছিল আমাদের এখানে, যেহেতু 19 সালে একবার উদ্ধার করা হয়েছে, তারপরে অনেক দিন পরে আবার আমরা এটা ট্রেল করে ধরতে পারলাম। সেই আগের অভিজ্ঞতাটা এবার আমাদের কাজে লেগেছে। নারকোটিক্সের তথ্য মতে বাংলাদেশে এমডি এর প্রথম চালান ধরা পড়ে 2019 সালে রাজধানীর জিগাতলায়। অভিভাবক যদি সচেতন না হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এই ধরনের ড্রাগের অ্যাডিকশন আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, কিন্তু থামানো যাবে না। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এশিয়া কাপের খবর। আসরে টিকে থাকা ডু অর ডাই ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। গ্রুপ পর্বে 2 দলই হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ, আর তাতেই সুপার 4-এর সমীকরণ কঠিন হয়ে পড়ে ফিল সিমন্স শিশুদের জন্য। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের জন্য। সেক্ষেত্রে আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়ের জন্য, আর এই ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হবে লিটন দাসের দলকে। নিয়ম ভঙ্গের অভিযোগে এশিয়া কাপে পাকিস্তান ভারত ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। খেলা শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে ভারতীয়রা হাত না মেলানোই এই অভিযোগ জানায় দেশটির ক্রিকেট বোর্ড, যেখানে আইসিসির কোড অব কন্ডাক্ট ও এমসিসির স্পিরিট অব ক্রিকেটের আইন ভঙ্গের কথা উল্লেখ করা হয়। প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে 3 জন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ওম প্রকাশ সার্জাল। একই সাথে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুলমান ঘিসিং। অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রমেশ্বর খানাল। দায়িত্ব গ্রহণের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কার সহ বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিক্ষোভ পরবর্তী নেপালে স্থিতিশীলতা ফেরাতে তাই মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরদোগান বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হলো তুরস্ক। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। সরকারের বিরুদ্ধে দমনপীড়ন আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিরোধীদের। রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে বিচার বিভাগকে, দাবি প্রধান বিরোধী দল সিএইচপির। তুরস্কের রাজধানীর তান্দুগান স্কয়ারে মানুষের ঢল। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে জড়ো হয়েছে বিরোধী দল সিএইচপির কর্মী সমর্থকরা। সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তাদের। দাবি, বিরোধীদের দমনপীড়ন ও রাজনৈতিক স্বার্থ হাসিলে বিচার বিভাগকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। Demokrasi dışı yöntemlere saptılar.
উপস্থিত ছিলেন আনকারার মেয়র মনসুর ইয়াবাস এবং কারাবন্দী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর স্ত্রী দাইলেক ইমামোগলু। কারাগার থেকে পাঠানো ইমামোগলুর চিঠি পড়ে শোনানো হয় মঞ্চে। সেখানে বলা হয়, যোগ্য প্রতিদ্বন্দ্বীদের সাইডলাইনে সরিয়ে আগে থেকেই পরবর্তী নির্বাচনের ফল নির্ধারণ করে রাখতে চাইছে এরদোগান প্রশাসন। এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অভিযোগগুলো ভিত্তিহীন। আমাদের নেতারা নির্দোষ, যা হচ্ছে তা কু। ভবিষ্যৎ প্রেসিডেন্ট, ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে কু। আমরা প্রতিরোধ করবই। বিরোধী দল সিএইচপির আঞ্চলিক প্রধান বাছাইয়ে আদালতের হস্তক্ষেপে সম্প্রতি আরও বেড়েছে উত্তেজনা। দলটির কংগ্রেসের বৈধতা ও নেতৃত্ব ইস্যুতে আদালতের আসন্ন রায় ঘোষণা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। যদিও তুর্কি সরকারের দাবি, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং দুর্নীতি ও অনিয়মের দায়ে বিচার প্রক্রিয়ার মুখোমুখি বিরোধীরা। গত এক বছরে ইস্তাম্বুল ও সিএইচপি নিয়ন্ত্রিত এলাকাগুলোয় 17 জন মেয়র সহ 5 শতাধিক বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিনা বিচারে আটকে আছে অনেকে। তাদেরই একজন প্রেসিডেন্ট এরদোগানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র ইমামোগলু। গত মার্চে তাকে আটকের পর থেকেই উত্তপ্ত দেশটির রাজনীতি। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। স্পেনের সেন্ট্রাল মাদ্রিদে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে। রোববার সাইকেল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রতিযোগিতায় একটি ইসরায়েলি দলের অংশ নেয়াকে কেন্দ্র করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনপন্থীরা। রেস ট্র্যাক দখল করে শুরু হয় বিক্ষোভ। এই সময় আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টায় এগিয়ে আসে পুলিশ, যার জেরে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। দুই পক্ষের মাঝে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। ফলে নির্ধারিত সময়ের আগেই মুলতবি ঘোষণা করা হয় ফাইনাল। সমাপনী আসর উপলক্ষে এলাকাটিতে মোতায়েন করা হয় 1000-এরও বেশি পুলিশ সদস্য। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।